ত্রিপুরায় বর্তমানে সবচেয়ে ক্রাইসিসজনক কোনো দপ্তরে থেকে থাকে সেটা হলো আরক্ষা দপ্তরে। সেই দপ্তরে কনস্টেবল, সেই দপ্তরে এসআই, সেই দপ্তরে অন্য বিশেষ বড় বড় পোস্ট খালি পড়ে আছে। তাছাড়া বর্তমানে এই দপ্তরের অধীনে যে সবচেয়ে ন্যূনতম বেতনে চাকরি করছে তা হলো আমাদের এসপিও ভাই বোনরা। খুবই স্বল্প বেতন। এই বেতনে আজকালকার দিনে সংসার প্রতিপালন করা খুবই কষ্ট। তারপর এসপিও জওয়ানদের সাথে কীটদাসের মতো আচরণ করছে, নিয়মিতকরণ করা হচ্ছে না, তাদের ডিএ টাইম টু টাইম প্রোভাইড করা হচ্ছে না, প্রচুর ধরনের বঞ্চনা আছে। আর স্টাফের গ্রাউন্ড লেভেলের স্টাফের এত শর্টেজ, ম্যাক্সিমাম যে কনস্টেবলের কাজগুলো এসপিও জওয়ানরাই করে থাকে। এসপিও জওয়ানরা স্যালারি অনুযায়ী বা স্যালারির স্ট্রাকচার অনুযায়ী কাজের পরিমাণটা অনেকটা বেশি। যদি এসপিও বা মানে কনস্টেবল বা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হতো, যদি হয় খুব শীঘ্র, তাহলে হয়তো এসপিও জওয়ানদের যে কাজের যে স্ট্রাকচারটা বা কাজের যে ওভার টাইমটা সেটা একটু কমে আসতো, তাহলে একটু সুখে স্বাচ্ছন্দ্যের জীবনটা করতে পারতো। কারণ স্যালারিটা কিন্তু খুবই ন্যূনতম। এসপিও জওয়ানদের স্যালারি 7 to 8,000 প্রথম দেওয়া হতো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী। পরে এসপিও জওয়ানরা সবাই হাইকোর্টে কেস করেছে। কেস কোর্টে করার ফল তাদের সমকাজের সমবেতনের পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়ে তাদের বেতন 12,000 টাকা করে দিয়েছে পুজোর ঠিক আগে। এরপর সেই 12,000 টাকা বেতন বৃদ্ধি করার পর এরপর তাদের নিয়মিতকরণ বা সমকাজের সমবেতনের যে মেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা সেটা ফলো আপ করেনি সরকার। অর্থাৎ বর্তমানে তারা সেই 12,000 ন্যূনতম বেতনেই চাকরি করতে হচ্ছে। পাশাপাশি তাদের যে কাজের পরিধিটা, কাজের মানটা সেটা আরও তলানিতে ঠেকেছে। খুবই কষ্টে তাদের জীবনযাপন করতে হচ্ছে। এরপর যে ডিউটি বক্সের যে সম্মানটা যথেষ্ট পাওয়ার প্রয়োজন, সেই সম্মানটাও যথেষ্ট পরিমাণ পাচ্ছে না। এবং একজন এসপিও জওয়ান 2জন 3জন কনস্টেবলের কাজ পর্যন্ত করতে হচ্ছে। তার কারণ একটাই, শূন্যপদের ক্রাইসিস। আমরা প্রথম ভাগে এসপিও জওয়ানদের বর্তমান অবস্থাটা তুলে ধরবো, তাদের নিয়মিতকরণ দিয়ে বঞ্চনাটা তুলবো, তারা কী পজিশনের বর্তমানে ত্রিপুরা রাজ্যে চাকরি করছে সেটা তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের বর্তমানে যে আরক্ষা প্রশাসনের নিয়োগ, আরক্ষা দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি কোথায় আছে, এটি পাইপলাইন থেকে আদৌ বেরোবে কি না সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। মানে ভ্যাকেন্সি কয়টা আছে সে বিষয়ে আমরা আলোকপাত করব। এখানে বহু বছর ধরে ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ বন্ধ, সেটা স্বাভাবিক, এটা একদম সত্যি কথা। ফলে রাজ্যে প্রতিটি জেলায় পুলিশ লাইনগুলোতে মূলত এসপিও জওয়ানদের উপর নির্ভর হয়ে পড়েছে। অথচ অভিযোগ উঠেছে এসব এসপিও জওয়ানদের এক প্রকার কীটদাসের মতো ব্যবহার করা হচ্ছে। প্রতি মাসে কোনো না কোনো সংবাদপত্র কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় রাজ্যে এসপিওর বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়, যাতে এসপিও জওয়ানদের জীবনের যন্ত্রণা কথা সরকারের নজর আসে, তাদের সমস্যা নিয়ে আলোচনা হয়। দুঃখের বিষয় হলো এত সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাদের হয়ে কোথাও কোনো মুখ খুলতে দেখা যায়নি শাসক কিংবা বিরোধী দলের জনপ্রতিনিধিদের। ইভেন ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনে এসপিও জওয়ানদের বিষয়ে কিছুই বলা হয়নি। অথচ উগ্রবাদী সমস্যায় সেই দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এসপিও জওয়ানরা পালন করেছে। এবং বর্তমানে কিন্তু এসপিও জওয়ান ব্যতীত ত্রিপুরা পুলিশের কথা চিন্তা করাই কিন্তু খুবই কষ্টকর। বেতন স্বল্প হলেও ডিউটি কিন্তু তাদের নেহাত কম নয়। একজন 50,000 বেতনধারী পুলিশ কনস্টেবল সমতুল্য কর্তব্য পালন করতে হচ্ছে একজন 12,000 প্রাপ্ত এসপিও জওয়ানকে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন থানা ফাঁড়ি কিংবা পুলিশ লাইনে একমাত্র সম্বল রাজ্যের 12,000 এসপিও জওয়ান বাদে আর কোনো রাস্তা নেই বর্তমানে ত্রিপুরা পুলিশকে টিকিয়ে রাখার জন্য, ত্রিপুরা পুলিশ আইন শৃঙ্খলা ঠিকঠাক মেনটেন করার জন্য। বহু বছর হলো এই এই নেই ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। প্রতি বছর পেনশনে যাচ্ছে শতাধিক পুলিশকর্মী, আর প্রতি বছর পেনশনে যাওয়ায় পুলিশ স্বল্পতা তো বাড়বেই, কমবে না। যেহেতু নিয়োগ বন্ধ, যেখানে প্রায় এসপিও নির্ভর পুলিশ লাইনগুলিতে যেখানে এসপিওদের মর্যাদা দেওয়া হয় না, ঠিকঠাক তাদের মূল্যায়ন করা হয় না, এই প্রশ্ন তো উঠতেই পারে। কিছু কিছু পুলিশ অফিসার রয়েছে তারা পান থেকে চুন কষতে বিভিন্ন হুমকি দিয়ে থাকে এসপিও জওয়ানদের, কখনো বদলি, কখনো চাকরি কেড়ে নেওয়ার মতো হুমকি দিয়ে থাকে। অথচ এই এসপিও জওয়ানরা কিন্তু ত্রিপুরা পুলিশকে টিকিয়ে রেখেছে মাত্র স্বল্প 12,000 টাকা বেতনের উপর ভিত্তি করে। এরপর তাদের পার্সোনাল কাজ, অফিসারের পার্সোনাল কাজ থেকে শুরু করে তাদের ফরমাইশ পালন করা, তারপরে এসপিও জওয়ানদের মানে হুমকি ধুমকির ব্যবস্থা, মানে চাকরি খেয়ে নেবে, ট্রান্সফার করে দেবে, এটা তো আছেই। বিভিন্ন কাজকর্ম করিয়ে তাদের কৃতদাস বানিয়ে রেখেছে। এমনিতেই সামান্য বেতন, এই বেতনে তাদের সংসার ঠিকমতো চালাতে না পারায় হতাশ। এই পরিস্থিতিতে অফিসারের কাছ থেকে পাওয়া খারাপ আচরণ চোখ বুজে সহ করতে হচ্ছে তাদের, কারণ চাকরি কোনো নিশ্চয়তা নেই, তো রেগুলার চাকরি নয়।
তার উপর রয়েছে রিপ্রেশন নামক আরও এক বড় যন্ত্রণা। পাশাপাশি এও অভিযোগ এই সামান্য বেতনের এসপিও নাকি এক মহকুমা অন্য মহকুমা গিয়েও দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের বছরের পর বছর। বিশেষ করে গোমতী ঊনকোটি ধলাই জেলা এসপিওদের অবস্থা খুবই করুণ। যারা নিজ মহকুমা ছেড়ে অন্য মহকুমাতে দায়িত্ব পালন করছে তাদের অবস্থা শোচনীয় থেকে শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। এসপিওদের দাবি অবিলম্বে দূরবর্তীতে যে সকল এসপিও জওয়ানদের দায়িত্ব পালন করছে দপ্তর তাদের জন্য নিজ নিজ থানায় অধীনে নিয়ে আসা হয়, অন্যথায় তাদের বেতন আরও বৃদ্ধি করা হয়। পাশাপাশি এসপিওদের নির্মম অত্যাচার বন্ধ করাও দাবি উঠেছে যাতে এসপিও জওয়ানদের চাকরি নিয়মিত করা হয়। অ্যাকচুয়ালি এসপিও জওয়ানদের মানে সাথে এই ধরনের ব্যবহারটা, খারাপ ব্যবহারটা বা এই ধরনের কীটদাসপ্রথাটা শুরু হয়েছে যখন এসপিওর জন্য হাইকোর্টে কেস করেছে। এরপর থেকেই সবাই চক্ষুশূল হয়ে গিয়েছে। হাইকোর্টে কেস করার ফলেই কিন্তু তাদের বেতন 5,000 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। যদি হাইকোর্টে কেস না করতো গভর্নমেন্ট কিন্তু বেতন বৃদ্ধি করলো মানে করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের ছিল না। এখন হাইকোর্টের মূলে কিন্তু বেতন বৃদ্ধি করেছে। বর্তমান সময়ে এসপি আমরা সবাই সবচেয়ে বেশি বঞ্চিত আমরা দেখতে পেয়েছি। বিগত সময়ে রাজ্য সরকার 5% দিয়ে দিয়েছে, বর্তমানে রাজ্য সরকার 3% দিয়ে দিয়েছে। এসপিও জওয়ানদের এই ডিএর ফলে কিন্তু 1 টাকাও বৃদ্ধি পারবে না। ভবিষ্যতে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের কিন্তু সেম অবস্থা হবে। এই ডিএর ফলে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের কিন্তু 1 টাকা বৃদ্ধি পাবে না। অর্থাৎ এসপিও জওয়ানদের যে বর্তমানে ডিউটি স্ট্রাকচার স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের ডিউটি স্ট্রাকচারে কিন্তু অনেকটা সেম হবে। কারণ নিয়মিতকরণ একটা সবচেয়ে বড় কোশ্চেন থাকে। এসপিও বা স্পেশালিটিতে কিন্তু নিয়মিতকরণের কোনো কোশ্চেন নেই, চাকরির কোনো নিশ্চয়তা নেই, হুমকি দুমকির মাঝে চাকরি করতে হচ্ছে। এটা একটা প্রেজেন্ট ফ্যাক্ট হয়ে গেছে। তবে একতা মেনটেন করতে পারলে, সংগঠিত হতে পারলে হয়তো এর থেকে বাঁচার কোনো রাস্তা বেরোবে। যদি এসপিও জন্য একতা মেনটেন করতে পারে বা স্পেশালিটি ভাইবোনরা যদি ভবিষ্যতে চাকরি পাবো নিজের একতা মেনটেন করে একটা সংগঠিত হয়, তবেই অফিসার বা তাদের পার্সোনাল কাজ থেকে একটু রেহাই পাওয়া যাবে, কৃতদাস থেকে একটু বেরিয়ে সসম্মানে চাকরি করা যাবে। রাজ্যে বর্তমানে আরক্ষা প্রশাসনে 7,515টা শূন্যপদ রয়েছে। স্বাভাবিক, এতগুলো শূন্যপদ পড়ে রয়েছে, তাহলে এই শূন্যপদের কাজগুলি কেউ না কেউ করতে হচ্ছে। কারা করছে? গ্রাউন্ড লেভেলে কনস্টেবলের কাজগুলো বর্তমানে কারা করছে? এসপিও জওয়ানরা, কারণ কনস্টেবল নেই, নিয়োগ বন্ধ। এখানে বিধানসভায় বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নের তথ্যে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। শূন্যপদে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ডেপুটি এসপি কমিউনিটি 3 জন, ইন্সপেক্টর ইউবি পুরুষ 29 জন, ইন্সপেক্টর এবি পুরুষ 13 জন, ইন্সপেক্টর ইউবি মহিলা 1 জন, ইন্সপেক্টর কমিউনিটি 12 জন, সুপারভাইজার অপারেশনাল 62 জন, সুপারভাইজার টেকনিক্যাল 17 জন, ওয়্যারলেস অপারেটর 87 জন, রেডিও টেকনিশিয়ান 41 জন, হেড ইঞ্জিন ফিটার 3 জন, ইঞ্জিন ফিটার 5 জন, সাব ইন্সপেক্টর পুরুষে 285খানা শূন্যপদ খালি আছে, সাব ইন্সপেক্টর পুরুষে এবিতে আছে 55খানা শূন্যপদ, ইউবিতে আছে 59খানা শূন্যপদ, মহিলা সাব ইন্সপেক্টর এবিতে মহিলার 3টা, সাব ইন্সপেক্টর আরমোড়ায় আছে 1টা, এসএসআই আছে পুরুষের 499টা শূন্যপদ খালি আছে এসএসআই পোস্টে। এসএসআই ইউবি মহিলাতে 47খানা শূন্যপদ আছে। হেড কনস্টেবলের শূন্যপদ আছে 349খানা, হেড কনস্টেবল ইউবি পুরুষে 338খানা শূন্যপদ, মহিলা 18খানা, হেড কনস্টেবল মহিলাতে 31খানা, হেড কনস্টেবল আরমোড়াতে 1খানা, নায়ক পোস্টে 90খানা পোস্ট খালি পড়ে আছে, কনস্টেবলে 15খানা আরমোড়ায়। তাছাড়া আমাদের যে ড্রাইভার পোস্টে পুরুষে 66খানা পোস্ট খালি পড়ে আছে। পাশাপাশি 310খানা ড্রাইভার পুরুষের 2টা ভাগে, হেড কনস্টেবল ড্রাইভারে 66 এবং কনস্টেবল ড্রাইভারে 310খানা, কনস্টেবল ড্রাইভার মহিলাতে 32খানা, কনস্টেবল পুরুষ যে কনস্টেবল এখানে 2078খানা পোস্ট খালি পড়ে আছে, কনস্টেবল মহিলাতে 129খানা, সুবেদার জেডি অল টেস্ট 24খানা, নায়ক সুবেদার 41খানা, হাবিলদার 377খানা, নায়ক 216খানা, রাইফেলম্যান 1134খানা, এখানে টিএসআর এর কথা উল্লেখ আছে, অ্যাকাউন্টস অফিসার 2খানা, অফিস সুপারিনটেন্ডেন্ট 20খানা, হেডলাক অ্যাকাউন্টেন্ট 12খানা, ইউডিসি 22খানা, এলডিসি 103খানা, মোটর মেকানিক 29খানা, সিনিয়র নার্স 3 জন, অ্যাসিস্ট্যান্ট নার্স 15 জন, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 1 জন, ড্রেসার 1 জন, ফার্মাসিস্ট 4 জন, গ্রুপ ডি স্টাফ 104 জন, জ্যেষ্ঠ রানার অপারেটর 108 জন। মুখ্যমন্ত্রী জবাবে আরও জানান, বর্তমানে 1000 পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে 33% মহিলা রিজার্ভেশন আছে এবং খুব শীঘ্রই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। শূন্যপদের পাহাড় জমে আছে ত্রিপুরা পুলিশে, সেগুলি নিয়োগ হচ্ছে না, যার জন্য এসপিও জওয়ান ভাই বোনদের উপর বর্তমানে কাজের চাপটা এতটা বেড়ে গেছে, স্বল্প বেতনে অনেকটা বেশি কাজ করতে হচ্ছে, কাজের মান বা পরিধিটা বেড়ে গেছে। এখানে প্রত্যেক দিন 12 থেকে 15 ঘন্টা মতো ডিউটি করতে হচ্ছে। এই ডিউটির ফাঁককালে অন্য
ডিস্ট্রিক্টে গিয়েও কাজ করতে হচ্ছে। এরপর নিয়মিতকরণ বা ডিএর ব্যাপারে কোনো কর্ণপাত বা কোনো সঠিক পদক্ষেপও সরকারের নেই। চতুর্দিক দিয়ে এসপিও জওয়ানরা বর্তমানে বঞ্চনার শিকার হচ্ছে। এই বঞ্চনা থেকে রেহাই পাওয়ার এসপিও জওয়ানদের একটাই রাস্তা, আমাদের হাইকোর্ট আর সংগঠিত হওয়া, একত্রিত হওয়া, যাতে কৃতদাস প্রথা থেকে একটু বেরিয়ে আসে, স্বাচ্ছন্দ্যে সসম্মানে চাকরিটা করা যায়। তবে সসম্মানটা ফিরে বা চাকরিটা একটু ভালো ক্যাটাগরিতে মানে কাটানো যাবে যদি ওই কনস্টেবল 1000 নিয়োগ প্রক্রিয়া এবং 916 জন ভবিষ্যতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়, পাশাপাশি এসআই এবং যে স্পেশালিস্ট নিয়োগ প্রক্রিয়া যদি শেষ হয়, তাহলে হয়তো এসপি জনদের ভাগ্যে একটু খুশি ফিরবে, তাদের কাজে একটু সম্মান ফিরবে। তবে কাজে সম্মান আর অসম্মানের সাথে যদি আমরা সামঞ্জস্য করিয়ে নিই, সবচেয়ে বেশি যে আমাদের কষ্টদায়ক সেটা হলো বেতন, স্যালারি, মাসে 1 তারিখ যেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে, সেই স্যালারিটা যদি ঠিকঠাক আর একটু বৃদ্ধি করা যেত, তাহলে হয়তো এসপি জওয়ানদের মানে মানে জীবন ধারণের ক্ষমতাটা বা জীবনটা একটু সুখ শান্তিতে বিস্তারিত করতে পারতো। কারণ বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে স্বল্প বেতনে পরিবার সামালো, মা বাবার ওষুধপত্র, বাচ্চার পড়াশোনা দিয়ে মানে অনেকটা ক্রিটিক্যাল পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এসপিও জওয়ানদের। আশা করি এই বঞ্চনার প্রতিবাদে এসপিও জওয়ানরা আস্তে আস্তে সংগঠিত হবে এবং সঠিক একটা পদ্ধতিতে এগোবে, এবং আশা করছি স্পেশালিস্ট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটা শীঘ্রই কমপ্লিট করে অ্যাটলিস্ট আরক্ষা দপ্তরটা সাজিয়ে টাজিয়ে তুলবে, যাতে সবাই একসাথে হয়ে টাইমলি কাজ বা টাইমলি যাতে ত্রিপুরা আইন ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা যায়। কারণ একজন কর্মচারী একজনের কাজ করলেই সঠিকভাবে আইনশৃঙ্খলা বেঁচে থাকবে। যদি একজন জওয়ানের যদি 3 জনের কাজ করতে হয়, তাহলে আইনশৃঙ্খলা কিন্তু দিন দিন তলানিতে যাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।